দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ভারত সম্পর্ক এবং সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান নিয়ে। দুজন সম্মানিত অতিথি যোগ দিয়েছেন আমাদের সাথে। আছেন জনাব হুমায়ুন কবির, তিনি সাবেক রাষ্ট্রদূত। আছেন অধ্যাপক ডক্টর আমেনা হোসেন, তিনি অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। একটু পরে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন অধ্যাপক শাহাব এনাম খান, তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। দর্শক, আলোচনায় যাবার আগে একটা প্রতিবেদন আমরা দেখব। বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত দেখে নেব আপনার প্রতিবেদনে। ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলবের পরদিনই দিল্লিতে পাল্টা তলব করা হলো বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে। ইস্যু দুই দেশের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ। স্থানীয় সময় দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম তলব করেন বাংলাদেশি দূতকে। দিল্লির পক্ষ থেকে তুলে ধরা হয় অবস্থান, জানানো হয় প্রতিবাদ। এদিকে বার্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাথে সম্পর্কগুলো তুলে ধরেন ভারতের সেনাপ্রধান। বলেন, পরস্পরকেই তা বুঝতে হবে। Which is the other country which shares border with Bangladesh? It's a small portion, if you see, is on one side, on the southeastern side, otherwise it's all India. Therefore, we are the neighbors, we have to live together, understand each other, and any kind of animosity is not in each other's interest. As of today, firstly, there is no vulnerability from any side. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. গেল কয়েকদিনের উত্তেজনার পর সোমবার অনেকটাই স্বাভাবিক ছিল সীমান্ত পরিস্থিতি। সীমান্ত ঘেঁষার জমিতে কাজ করতে পারছেন কৃষকরা, তবে নজরদারি অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জিবি বলতেছে শান্ত শিষ্ট, বিএসএফ বলতেছে, কিন্তু আসলে দহগ্রামবাসী কিন্তু শান্তিতেই নাই, কিন্তু আতঙ্কেই আছে, ভয়ে আছে, ভীতিতেই আছে। তো ক্ষেতে আমি কেমন কাজ করিব, কীভাবে যাবো খেতে? ওরা তো গুলি করতেও পারে একদিন কালে, তখন আমাদের কি হবে? মরতে হলে মরতে হবে, বাঁচতে হলে বাঁচতে হবে। এই জীবনযাপন তো এইভাবে করতে হবে আমাদেরকে। এখানে থাকতে গেলে তো আমার জীবনযাপন যেভাবে করা হয় ওইভাবে তো করতে হবে। সীমান্তের শূন্যরেখায় বিএসএফ কাঁটাতারে বেড়া নির্মাণ করায় দেখা দেয় উত্তেজনা। শুরুতেই অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনার কাছে আসতে চাই। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং ভারতীয় হাইকমিশনারের বক্তব্য, এটা স্পষ্ট যে বিগত সরকারের সময় এমন কিছু চুক্তি হয়েছে বা লিখিত দেয়া হয়েছে ভারতকে, যাতে তারা সীমান্তে ক্ষেত্র বিশেষে কাঁটাতার নির্মাণ করতে পারেন। এই বিষয়ে আসলে কতদূর আসলেই দেয়া হয়েছে এবং কতদূর প্রকাশ্যে এসেছে, সেটা একটা প্রশ্ন। এবং যদি আসলে এই ধরনের অধিকার ভারতকে দেয়া হয় এর আগের সরকারের তরফ থেকে, বাংলাদেশের আসলে কি করণীয় রয়েছে সেই ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বললেন, বাংলাদেশ ভারত সীমান্ত ম্যানেজমেন্ট কীভাবে হবে তার উপর একটা 1975-এর বর্ডার গাইডলাইন্স আছে এবং সেটা দুই পক্ষ চুক্তি করা, এবং সেটাই আমরা মেনে চলেছি এতদিন। এর বাইরে একপাক্ষিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে অথবা ভারতের পক্ষ থেকে বর্ডার ব্যবহারের ক্ষেত্রে নতুন কোনো চুক্তি হয়েছে কিনা এটা আমার জানা নেই। আর যদি সেটা হয়ে থাকে, সেটা আমি মনে করি যে আমাদের 75-এর যে বর্ডার গাইডলাইন্স এগ্রিড, দ্বিপাক্ষিকভাবে এগ্রিড যে বর্ডার গাইডলাইন্স আছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এবং এটা আমার কাছে, আমার ধারণা যে এই ধরনের কোনো চুক্তি হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ তো দেখি না। তার কারণ হচ্ছে যে কোনো দেশেরই বর্ডারে একটা আপনি নো ম্যানস ল্যান্ডের মতো জায়গা থাকে। 150 ইয়ার্স বলা হয়, আমরা 150 গজ জায়গা রাখা হয় দুই দিকেই। তো এটার মধ্যে আপনি কিভাবে ব্যবহার করবেন? আর এটা আমি তো এটা বুঝতে পারছি না। তো কাজে যে কথাটা বললেন আপনি, যে ভারতের সাথে একপাক্ষিকভাবে এরকম কোনো আয়োজনের বা এরকম কোনো চুক্তি হয়েছে, সেটা আমার জানা নাই। কিন্তু আমার জানা মতে 75 বর্ডার গাইডলাইন্সটাই এখনও কার্যকর, এবং সেটার ভিত্তিতেই বাংলাদেশ এখন প্রতিবাদটা করছে যে তোমরা শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে কোনো কাঁটাতারে বেড়া তুলতে পারো না, এর বাইরে তোমরা দিতে পারো, কিন্তু সেটা আমাদের আপত্তি আছে। কিন্তু যেহেতু সেটা তাদের সার্বভৌম সিদ্ধান্ত, সেক্ষেত্রে আমরা প্রতিবাদ করতে পারবো, কিন্তু তারা ইচ্ছা করলে সেটা করতে পারেন। গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সেটা বলেছেন যে 150 গজের ভেতরে যদি তারা করেন তাদের সীমান্তের মধ্যে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই 150 গজ জায়গাটা, এখানে বাংলাদেশের সহমত ছাড়া
সেটা তাদের করার অধিকার নাই। সেটা যদি তারা করতে যায় তাহলে সেখানে জটিলতা বাড়বে, যেটা গত কদিন ধরে আমরা দেখছি। এটা আমার মনে হয় অপ্রয়োজনীয় এবং অবাঞ্ছিত। 75-এর যে চুক্তি সেই অনুযায়ী এই যে এখন দহগ্রামে যা তারা করছেন বা বলছেন যে তাদের মধ্যে এই ব্যাপারে একটা সমঝোতা রয়েছে, সেটা আপনার বিচারে সঠিক নয়? আমার এরকম জানা নাই। এবং আঙ্গরপোতা দহগ্রামের ক্ষেত্রেও যে কটা দলিল বাংলাদেশ এবং ভারতের মধ্যে স্বীকৃত, যৌথভাবে স্বীকৃত বা গৃহীত, তার একটা হচ্ছে 1982-তে এই দহগ্রাম আঙ্গরপোতা নিয়ে মানে এগুলো কিভাবে ব্যবহার করা হবে তার উপর একটা এমইউতে 2 দেশ সাইন করেছিল, সে 1982 অক্টোবরে। তারপরে এসে জুন 1992-তে 6 ঘন্টা করে ওই যে পদ যেটা দিয়েছে আমাদেরকে ব্যবহার করার জন্য, পরবর্তীতে এসে 2001-2 সালে তখন 24 ঘন্টা আমাদেরকে দিয়েছে। এর বাইরে এই দহগ্রাম নিয়ে, আঙ্গরপোতা দহগ্রাম নিয়ে এর পরবর্তীতে আমাদের ল্যান্ড বাউন্ডারি যখন সেটেল হলো, সেটা 2015 সালে, এই কটা মূলত দলিল দ্বিপাক্ষিকভাবে এই অঞ্চল ব্যবহারের জন্য। আর সামগ্রিক বাংলাদেশ ভারত সীমান্ত যদি বলেন 4134 কিলোমিটার মতো, সেটার ব্যাপারে ওই 1975-এর বর্ডার গাইডলাইন্স প্রযোজ্য। এর বাইরে আমার কাছে আমার জানা মতে অন্য কোনো বিষয় আছে বলে আমি জানি না। আজকে ভারতীয় সেনাপ্রধানের বক্তব্য আমরা খানিকটা শুনছিলাম, সেখানে দুপক্ষেরই স্বার্থেই যে নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক রক্ষা করা প্রয়োজন সেটার কথা তিনি বলছিলেন। আরেকটা কথা তিনি বলছিলেন যে সম্পর্কের ব্যাপারটা তখনই আসবে যখন একটা নির্বাচিত সরকার থাকবে। এই দুটো মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? শেষ মন্তব্যটা দিয়েই বলি, এটা আমার ধারণা ভারত সরকারের সেনাপ্রধান বলেছেন আজকে কথাটা, কিন্তু ভারত সরকারেরই বাংলাদেশ সম্পর্কে তাদের বর্তমান অবস্থান, অর্থাৎ তাদের ভাষ্য হচ্ছে যে একটা নির্বাচিত সরকার হলেই ফুল স্পেকট্রাম রিলেশনশিপটা চালু হতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, অভিমান হিসাবে সেটা ভালো, কিন্তু নীতি হিসাবে সেটা আমার মনে হয় যথেষ্ট নয়। কেন বললাম কথাটা? তালেবান তো নির্বাচিত সরকার না আফগানিস্তানের। তালেবানের সাথে কিন্তু তার আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করেছে এই সাম্প্রতিককালে। তো তার অর্থটা কি দাঁড়াচ্ছে? যে আপনি বাংলাদেশ আপনার নিকটতম প্রতিবেশী, বাংলাদেশের বর্তমান সরকার জনগণের একটা বড় ধরনের ইচ্ছার প্রতিফলন হিসেবে আজকে সরকারটা এখানে আছে। আর বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটছে না যার থেকে ভারতের সাথে আমাদের নীতিগত অবস্থানের খুব বেশি পরিবর্তন হয়েছে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত। তো কাজে সেই ক্ষেত্রে আপনি ফুল স্পেকট্রাম রিলেশনশিপ অথবা সম্পর্কটাকে পুরা স্তরে চালাতে আপত্তি, নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করবেন, এটা আমার কাছে একটু বোধহয় নীতিগতভাবে মনে হচ্ছে যে আরেকটু বোধহয় চিন্তার জায়গা আছে। জি, অনেক ধন্যবাদ। অধ্যাপক সোহাব এনাম খান আমাদের সাথে যুক্ত হয়েছেন, স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। এই প্রসঙ্গে আসতে চাইছিলাম, ভারতের তরফ থেকে বর্তমান সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বিভিন্ন সময় কূটনৈতিক পর্যায়ে বলা হয়। ভারতের পররাষ্ট্র সচিব এসে ঘুরে গেলেন, কিন্তু রাজনীতিবিদরা যখন কথা বলছেন, সেটা সরকারি দল বিজেপি হোক বা বিভিন্ন বিরোধী দল হোক, সেখানে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিকে অগ্রাহ্য করার, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে ভারতীয় গণমাধ্যমের মিথ্যা তথ্যগুলোকে তুলে ধরার এক ধরনের প্রবণতা থেকেই যাচ্ছে। এই ব্যাপারে পরিবর্তন হতে পারে এই কথা আমরা অনেকদিন ধরে শুনছিলাম, যে খুব বেশি দিন আসলে ভারতের এই অবস্থানটা ধরে রাখা সম্ভব নয়, কিন্তু আসলে কি তাই হচ্ছে? ধন্যবাদ। খুবই জটিল প্রশ্ন। এই কারণে জটিল বলছি যে ভারতের পলিটিক্সে একটা বাইপোলার ডিসঅর্ডার আছে। আপনি যদি দেখেন, বাংলাদেশের সাথে সে একরকম করে এনগেজ হয়, আবার তার ডোমেস্টিক পলিটিক্সে বাংলাদেশ সম্পর্কে আরেক রকমের কথাবার্তা বলে। সুতরাং আমি কিছুদিন আগে লিখছিলাম যে ভারতের পররাষ্ট্র নীতিতে যে একটা বড় রকমের দুর্বলতা আছে, সেটা আমার মনে হয় বারবার প্রকাশ পাচ্ছে। যেটা হুমায়ুন কবির স্যার বলছিলেন, যে অভিমানের ব্যাপারটা, যে বাংলাদেশের সাথে সম্পর্ক যদি অভিমানের দৃষ্টিকোণ থেকে তারা দেখেন, তাহলে তো নিশ্চিতভাবেই এটা দুর্ভাগ্যজনক। কারণ যখন পূর্ববর্তী সরকার ছিলেন, সেইখানে তো তারা সম্পূর্ণভাবেই রিয়েল পলিটিক অনুযায়ী, যেটা ম্যাকিয়াভেলিয়ান পলিটিক্সের
একটা স্ট্র্যাটেজি নিয়েই তারা এনগেজ হয়েছিলেন বাংলাদেশের সাথে। সুতরাং আমার কাছে যেটা মনে হচ্ছে যে বর্তমানে ভারতের যে অবস্থানটা বাংলাদেশ সম্পর্কে সেইটাতে তাদের দুর্বলতা যেরকম প্রকাশ পাচ্ছে, সেইখানে একটা প্রশ্ন আমি প্রায়ই তাদেরকে করে থাকি যে বাংলাদেশের কাছ থেকে কি তোমরা কোনো কিছু এমন পেয়েছো কিনা যেটা বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে এক ধরনের টানাপোড়েন সৃষ্টি করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু কখনো সদ উত্তরটা পাওয়া যায় না। যেমন একটা বিষয় থাকে যে আপনি যেটা বললেন যে মিডিয়া ক্যাম্পেইন, এখন এই মিডিয়া ক্যাম্পেইনটা বাংলাদেশের যে এত বড় একটা অভূতপূর্ব পরিবর্তন ঘটে গেল, সেই ঘটনাটার কোনো রিফ্লেকশনই ভারতের মিডিয়া কিংবা ভারতের পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের মধ্যে নাই। তার মানেটা কি? তার মানে যখন তার ডোমেস্টিক পলিটিক্যাল কনস্টিটিউয়েন্সি আসে, সেই ডোমেস্টিক পলিটিক্যাল কনস্টিটিউয়েন্সিতে তার যে একটা স্ট্রং ম্যান রোল যেটা বিজেপি সরকার দেখাতে চায়, সেই জায়গাতে তার একটা হোঁচট খেতে হয়। ফলে সেই জায়গাতে গিয়ে তাকে এটা কভার আপ করতে গেলে বিভিন্ন রকমের এই কমিউনাল ন্যারেটিভস থেকে শুরু করে বিচিত্র রকমের ন্যারেটিভস আমরা দেখতে পাই। আজকেও আমি বলছিলাম যে পর্যন্ত রাজনৈতিক সরকার না আসবে সেই পর্যন্ত নিশ্চিতভাবে উপদ্রব চলতেই থাকবে। আজকে বর্ডারের প্রবলেম, কালকে আমরা পানি সংক্রান্ত প্রবলেম দেখব, কিছুদিন পরে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে প্রবলেম দেখব, ওয়াশিংটনে এক ধরনের কথাবার্তা আমাদের সম্পর্কে চলবে। সো এই বিচিত্র রকমের, যেটাকে আমি উপদ্রব বলি, এই উপদ্রবগুলি কন্টিনিউ করতে থাকবে। এখন বাংলাদেশের তাহলে তো এই মুহূর্তে যতটুকু সদিচ্ছা দেখানো সেটা কিন্তু বারবার দেখাচ্ছে। একটা ইস্যু চলে আসছে যে আপনি কয়েকদিনের মধ্যে দেখেন গত 5 মাসের মধ্যে কতবার ভারতীয় হাই কমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করতে হয়েছে। হুমায়ুন কবির স্যার আছেন, খুব ভালো করেই জানেন যে তলবটা আপনি কখন করেন, খুব মানে বিষয়টা অতিরিক্ত মানে ডিপ্লোম্যাটিক নর্মসের বাইরে চলে গেলেই তো তখন করা হয়। এবং এই যে বারবার করা হচ্ছে, সেই জায়গাতেও কিন্তু যে ভারত থেকে একটা সদুত্তর আশা যে ভবিষ্যতে যাতে আবার তলব করা না লাগে, সেই বিষয়ে কিন্তু আমরা খুব বেশি উল্লেখযোগ্য অগ্রগতি দেখছি না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় থাকে, সেটা হলো যে বাংলাদেশের সাথে যে তার ন্যাচারাল মার্কেট রিলেশনশিপ, এটা কিন্তু হিস্টোরিক্যালি নন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে বরাবরই এক রকমের মানে বাধার সৃষ্টি করে রাখা হতো, যেটা বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বহু বছর ধরে দেখিয়েছে যে নন ট্যারিফ ব্যারিয়ার বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে যেটাকে ইকুইটেবল বা ইকুয়াল হ্যান্ডেড রিলেশনশিপ হতে পারতো, সেটাকে স্টাইফল করেছে। সুতরাং সেই জায়গাতেও যদি আপনি দেখেন যে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক বা আমাদের যে প্রাইভেট সেক্টর টু প্রাইভেট সেক্টর সম্পর্ক, সেটাও কিন্তু খুব বেশি রকমের যে ফ্লারিশ করতে পেরেছিল সেটাও কিন্তু না। সেই সব দিক থেকে যদি আমি চিন্তা করি, এই যে ওভারঅল ব্যাকগ্রাউন্ডটাকে যদি আপনি নিয়ে আসেন, সেইখানে আমরা মনে করি যে এই মুহূর্তে ভারতের পররাষ্ট্র নীতিতে এমন কোনো উল্লেখযোগ্য দিক নির্দেশনা নেই যে 5ই অগস্ট পরবর্তী বাংলাদেশের সাথে ভারতের এন্টায়ার এস্টাবলিশমেন্ট কিভাবে যোগাযোগ স্থাপন করবে। কিছু কিছু বিষয়ে বলা হচ্ছে, যেটা মিলিটারি চিফের কথা যেটা বলা হলো, যে তিনি বললেন যে গণতান্ত্রিক সরকারের সাথে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটবে। তার মানে তিনি ধরেই নিচ্ছেন যে এই সরকার যতদিন থাকবে সেই সরকারের সাথে তার আস্থার জায়গাটা থাকবে না। সুতরাং এই ধরনের পলিটিক্যাল সেন্টিমেন্ট বা এই ধরনের পলিটিক্যাল অ্যাটিটিউড বাংলাদেশের যে একটা স্বাধীন সার্বভৌম বা স্ট্র্যাটেজিক অটোনমি থেকে শুরু করে বাংলাদেশের যে একটা ইথোস ভ্যালুস আছে, সেগুলিকে নিশ্চিতভাবেই আন্ডারমাইন করা হয়। সুতরাং আমার কাছে মনে হয় না, যেটা আপনার প্রশ্নটা সরল দাগে যদি উত্তর দেই, এটা টেনেবল ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ভারতের পররাষ্ট্র নীতিতে বোধোদয় না হবে যে রাষ্ট্রগুলি তার আশেপাশে যেগুলি আছে সেগুলি স্বাধীন এবং সার্বভৌম। নিশ্চয়ই। অধ্যাপক আমিনুল হোসেন, আপনার কাছে আসতে চাই। সাম্প্রতিক সময়ে ভারতের পক্ষ থেকে যখন ওয়াশিংটনের সাথে বৈঠক হয়েছে, সেখানে অজিত দোভাল স্পষ্টতই আবারও সেই সংখ্যালঘু নির্যাতনের যে তাদের ভাষ্য, সেটা তুলে ধরবার চেষ্টা করেছেন এবং এ নিয়ে বিস্তর আলোচনা তাদের মধ্যে হয়েছে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের সাথে তাদের যে সম্পর্ক, এই অঞ্চল কেন্দ্রিক মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা, সেখানে কি ভবিষ্যতে বাংলাদেশের বিষয় বা এই অঞ্চলের অন্যান্য ছোট দেশগুলোর বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের এখতিয়ারভুক্ত বলেই মনে করবে, নাকি এই নীতির পরিবর্তনের কোনো একটা সম্ভাবনা আপনি দেখেন? ধন্যবাদ আপনাকে। আপনি এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি শাহাব যেটা বলছিল
সেটা সেটা একটুখানি আমি একটু এক্সটেন্ড করতে চাচ্ছি, কারণ এটার সাথে এটার উত্তরও মানে লিঙ্কড আপ আছে। দেখেন সাহাব যে জিনিসটা একটা পয়েন্ট আউট করছিল সেটা হলো এটা অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরও খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে এই যে ধরেন সেনা প্রধানের যে বক্তব্যটা, যে যতক্ষণ নির্বাচিত একটা সরকার না থাকবে বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত একটা সার্বিক সম্পর্ক স্থাপিত হবে না। আপনি দেখেন বাংলাদেশে যে মানে এই প্রশ্নটা আমাকে অনেক আমার ভারতীয় আমাদের যে বন্ধুবান্ধবরা আছে যারা রাজনীতি বিশ্লেষণ করে থাকে বা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করে থাকে, এবং আমরা ইদানিং দেখছি বেশ এই ভারতে এই জিনিসটাও উঠে আসছে যে বাংলাদেশে ভীষণভাবে অ্যান্টি ইন্ডিয়ানিজমটা গ্রো করছে। এটা কিন্তু ওরাই বলছে, ওখানকার ডিপ্লোম্যাটসরাও আপনি ইউটিউব সার্চ করলে দেখবেন যারা এখানে অতীতে হাই কমিশনার এই সমস্ত পদে ছিল তারাও এই কথাগুলো বলছে। তো এই কথাটা তাদের বোধগম্য হচ্ছে না যে বাংলাদেশের যে অভ্যন্তরীণ নীতিতে যে তাদের একটা বিশেষ হস্তক্ষেপ ছিল সেটার কারণেই কিন্তু এই ধরনের সেন্টিমেন্টসগুলো গ্রো করেছে, এবং এখনও আমরা দেখছি সেখানতে কিন্তু আমরা ওদের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করছি না। ওরা বাংলাদেশকে নিজের মতো করে মানে ধরেন আমাদের রাজনৈতিক ব্যবস্থা বলেন বা আমাদের নির্বাচনের সময় বা আমরা কি চাচ্ছি সেই জায়গাটাতে একটা আমরা পোস্ট ফ্যাক্টর দেখছি যে করে এক ধরনের চাপিয়ে দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে সার্বিক সম্পর্ক তখনই হবে যখন এখানে একটা নির্বাচিত সরকার হবে। এটা বাংলাদেশের লোকও অবশ্যই চায় নির্বাচিত সরকার, এটা তো কোনো ডিনায়াল নেই, বাট হবে না এই কথাটা বলা কিন্তু মানে একটা জিনিসটা হলো কি আপনাকে জানিয়ে দিচ্ছে যে মানে এখানে ট্রাস্ট ডেফিসিট আছে বা একটা অ্যাডহক বেসিসে আমরা সম্পর্কগুলোকে রাখছি, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি কন্ট্রাডিকশনগুলো দেখেন ওরাই কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আমাদের মানে যখন এই সরকার ক্ষমতায় আসলো যে তারা আমাদের সাথে ঠিকভাবে ডিপ্লোম্যাটিক রিলেশনসগুলো ক্যারি আউট করবে, এই সমস্ত কিছু ছিল। আচ্ছা, এখন কামিং ব্যাক টু ইওর কোয়েশ্চেন, আপনি যেটা সেখানে তাহলে একটু বিরতির পরে আপনার কাছে ফিরে আসি, একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক একটু পরে ফিরে আসি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক, আমরা ছিলাম অধ্যাপক আমেনা হোসেন আপনার কাছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক এবং এই অঞ্চলের কূটনীতি রাজনীতি নিয়ে কথা বলতে চাচ্ছিলেন বোধহয়। ধন্যবাদ আপনাকে। দেখুন আপনি প্রশ্নটা করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ভারতের লেন্স থেকে আমাদেরকে দেখবে কিনা, বাংলাদেশকে দেখবে কিনা, তাই এইটাই বোধহয় আপনি প্রশ্নটা ছিল, রাইট? আচ্ছা, সেখানে দেখেন এখানে কতগুলো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হলো যে আমি যখন এই অঞ্চলের কথা বলছি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি, আমাকে ওয়াইডার পিকচারটা মাথায় রাখতে হবে। সেখানে ভূ রাজনীতি বলি আমি বা ভূ অর্থনীতি বলি, এখন তো মানে কৌশলগত বা জিও স্ট্র্যাটেজিক যেটাই বলি না কেন, এখানে আমি চায়নাকে বাদ দিয়ে এটা করতে পারছি না। সো এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতেরও একটা মূল জায়গা থাকবে দ্যাট মানে চায়না কার্ডটা বা চায়না ফ্যাক্টরটা কীভাবে ইট ইজ বিং প্লেড আউট। এখন একটা হলো সেটার জন্য আমি বিভিন্ন ধরনের মানে ধরেন বাংলাদেশকে চাপে রাখার জন্য কিংবা এখানে আমি বাংলাদেশেরই কথা মূলত বলতে চাচ্ছি যে ঠিক আছে কমিউনাল কার্ডটা যদি আপনি যেটা বললেন যে সংখ্যালঘুদের ইস্যুটা, কিন্তু দেখেন সংখ্যালঘুদের ইস্যুটা আমি কিন্তু এটা ডিনাই করছি না যে ওদের উপরে ভায়োলেশনস হয়নি, এটা কিন্তু একেবারেই আমি ডিনাই করছি না, কিন্তু at the same time it has been blown out of the proportion by the Indian media, there is no denying। এবং দেখেন এটা বলে এটাও আমি বলছি যে মাইনরিটিসদের মধ্যে যে একটা ফিয়ার ফ্যাক্টর আছে সেটা বাংলাদেশকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। কেন এই ভয়টা কাজ করে, ভীতিটা কাজ করে, সেটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এটা কিন্তু এই সময় যে শুধু হয়েছে তা না, আপনি যদি স্ট্যাটিস্টিক্স ডেটা নিয়ে দেখেন
তাহলে আপনি দেখবেন যে প্রত্যেক রেজিমে হয়েছে, এবং এমন ডেটাও শো করছে যে এগুলো রাজনৈতিক দলগুলো এবং কোন রাজনৈতিক দল কতটা জমি দখল করেছে সেই ডেটাও কিন্তু স্ট্যাটিস্টিক্সও আছে। সো এগুলো নিয়ে যদি আমরা দাঁড়াই বাংলাদেশ, এবং এখানে একটা মিডিয়ার বিরাট ভূমিকা আছে, তারা যদি এই ডেটা নিয়ে দাঁড়ায় তাহলে কিন্তু যারা এটাকে নিয়ে রাজনীতি করছে বা করতে চাচ্ছে তাদের কথা কিন্তু খুব একটা ধোপে টিকবে না, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এগুলো নিয়ে আমরা বহু বছর ধরে কাজ করে আসছি। আচ্ছা, সেই ফ্যাক্টস ফিগার্স নিয়ে এখানে ধরেন অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, উনি একটা বড় থিঙ্ক ট্যাঙ্কে আছে, শাহাবাদ, আমরা সবাই রিসার্চের সাথে জড়িত, বহু বছর ধরে এগুলো নিয়ে আমরা কাজ করছি। সো আমাদের কাছে সেই স্ট্যাটিস্টিক্সগুলো আছে, এগুলো নিয়ে আমরা দাঁড়াতে পারি। এখন যে জায়গাটা হলো, দ্বিতীয় যেটা হলো মানে, এবং একটা জিনিস হলো কি, যখন আমি কেন রিসার্চের জায়গাটা বলছি, কারণ যখন কেউ আপনাকে এটার জন্য আক্রমণ করছে বা বলছে, তখন আপনি এটাকে কাউন্টার করবেন আপনার ডেটা দিয়ে যে কী আছে, কিংবা আপনি তাকে বলেন আসেন এসে দেখেন, সেই জায়গাগুলো তো আমাদের আছে। আর দ্বিতীয় হলো, আপনি এখন মানে যে ধরনের ভূ রাজনীতি বলেন, ভূ অর্থনীতি বলেন, এখানে যে রাষ্ট্রগুলো আছে, ধরুন আপনি নেপালের কথা বলি, আমি বাংলাদেশের কথা বলি, ভুটানের কথা বলি, শ্রীলঙ্কা ধরেন, আপনি মলদ্বীপস ধরেন, এদের কিন্তু নিজস্ব একটা অটোনমি এজেন্সি তৈরি হয়ে গেছে। একটা কথা আমি আপনার অনুষ্ঠানেই বোধহয় বলেছিলাম, ভারতের নেবারহুড ফার্স্ট পলিসি, অ্যাকচুয়ালি ইট ওয়াজ ইন্ডিয়া ফার্স্ট, নট ইন নেবারহুড ফার্স্ট। এবং আমরা দেখছি যে সেই নেবারহুড পলিসি তো একদম আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা ব্যর্থ হয়েছে, কারণ আদারওয়াইজ প্রত্যেকটা দেশ কেন এলিয়েনেটেড হয়ে যাচ্ছে। এবং যতই এই ইন্ডিয়া এই পুশ ফ্যাক্টরটা দেবে, ততই কিন্তু আমরা দেখব যে আমরা মাল্টিলেটারাল একটা জায়গাতে যাব। এবং চায়না একটা ফ্যাক্টর কিন্তু থাকবে। চীনের সাথে বন্ধুত্ব অনেক সময় বিপজ্জনক হয় না, শ্রীলঙ্কার ক্ষেত্রে যেমন হয়েছিল। দেখেন, সেটা হলো কি, আপনি কিভাবে আপনার কার্ডসগুলোকে আপনি প্লে করবেন। এই যে ডেট ট্র্যাপ নিয়ে তো যেটা বলা হয়, সেই জায়গাটাতে আপনি কিভাবে ইউটিলাইজ করছেন সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। এবং এই যে বড় বড় প্রজেক্টগুলোতে যেটা বলা হচ্ছে যে করাপশনের কথাগুলো বের হয়ে এসেছে, যে এত করাপশন হয়েছে, সেটা আপনি কিভাবে মনিটর করছেন। এবং আমার যেটা মনে হয় কি, সেখানে যেটা রিসিভিং কান্ট্রি, সেখান থেকেও যদি একটা ডিমান্ড থাকে যে না, এইগুলোকে ট্রান্সপারেন্ট থাকতে হবে ডিলসগুলো, সেই জায়গাগুলো কিন্তু তখন মানে ঠিক আপনি সেই ইয়েতে পড়েন না। এবং আমার মনে হয়, দেখেন না, জুলাইয়ের পরে যে জিনিসটা একটা আমি বলবো যে একটা আই উড সে দ্যাট একটা কোয়ালিটেটিভ শিফট আসবে, বাংলাদেশের পলিটিক্সেও আসবে, এই অঞ্চলের রাজনীতিকেও সেটা প্রভাবিত করবে। কারণ আমাদের এখানে যারা পলিটিক্যাল পার্টিস, সেটা যেটাই হোক না কেন, অ্যাটলিস্ট তারা দেখেছে যে সাধারণ ছাত্ররা কিভাবে রুখে দাঁড়াতে পারে, এবং এই যে আপরাইজিংটা হতে পারে, এবং এটার যে স্পিল ওভার এফেক্টগুলো কী ধরনের পুরো একটা রিজনকে ডিস্টেবিলাইজ করার পোটেনশিয়াল রাখে, সেটাও কিন্তু খুবই দৃশ্যমান হয়ে গেছে। এবং সেটা শুধু এটা ধরেন যে শুধু রিজনাল স্টেবিলিটি তা না, এটা আপনি যেটা বললেন যে ধরেন এটার গ্লোবাল পলিটিক্সেও এটার ইনফ্লুয়েন্সটা আমরা দেখতে পাচ্ছি। সো এই এখনকার ফরেন পলিসিটা কিন্তু ঠিক ওই যে আগে ফরেন পলিসি, অফকোর্স আপনি ফরেন অফিসে, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এগুলো সব কিছু, দিজ আর ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, কিন্তু ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সি তো একটা বিরাট একটা রোল প্লে করে, সেখানে সোশ্যাল মিডিয়ার একটা বিরাট রোল আছে, এবং তরুণদের হাতে কিন্তু সবার হাতে স্মার্টফোন আছে। সো আপনি ইউ ক্যান ডু আনডু সো মেনি থিংস। সো আমি সেই জায়গাটা থেকে বলছি যে এখনকার আজকের চীন কিন্তু 10 বছর আগে চীন না, তারাও কিন্তু এই ব্যাপারে সেন্সিটাইজড আছে যে এই পৃথিবী তাদেরকে ওয়াচ করছে এবং তাদের পলিসিসগুলোকে পর্যালোচনা করছে, এবং পারসেপশন ম্যাটার্স। জি, ধন্যবাদ। অধ্যাপক শাহাব-এনাম খান, আপনার কাছে ফিরে আসতে চাই। উপমহাদেশের বিভিন্ন দেশ নিয়ে আমরা যখন কথা বলছি, সেখানে ভারত থেকে দূরে সরার অর্থ অনেক সময়
চীনের নৈকট্যে দাঁড়িয়েছে এবং সেটা হলে আবার পশ্চিমা দেশগুলোর সাথে অবিশ্বাস বাড়বে কিনা, ডোনাল্ড ট্রাম্পের যে ধরনের চীন বৈরী নীতি আগে ছিল এবারও একই রকম নীতির ঘোষণা শোনা যাচ্ছে, সেক্ষেত্রে আসলে চীনের সাথে আরও গভীর বন্ধুত্ব বাংলাদেশকে কি পশ্চিমা দেশগুলো থেকে দূরে সরাবে? উপমহাদেশের সবচেয়ে বড় চায়নার ট্রেডিং পার্টনারকে ভারত, এবং আপনি যদি দেখেন ভারতের সাথে ইয়ার টু ইয়ার যে ট্রেড ডেফিসিট এটা শুধু বাড়ছেই, এটা কমছে না। এবং ভেরি ইন্টারেস্টিংলি রেকর্ড হাই ছিল গত বছর এই ট্রেড ডেফিসিট, যেটা চীনের অনুকূলে ছিল। তার মানেটা কি, যে ভারতের সাথে চীনের যে ট্রেড রিলেশনশিপটা এতটাই গভীর যে যেখানে ইমব্যালেন্স অলমোস্ট 80-90 বিলিয়ন ডলারের উপরে চলে গেছে। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিকটা হলো যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, মানে সাউথ এশিয়াকে যদি আমি ওভারঅল ধরি, প্রত্যেকটা দেশই তার বাণিজ্য সম্পর্ক ভারতের সাথে যেরকম রেখেছে, চীনের সাথেও রেখেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রেখেছে, যার যেখানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। বাংলাদেশের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে রেডিমেড গার্মেন্টস থেকে শুরু করে কিছু প্রোডাক্টে, যে কারণে আমাদের কিন্তু ট্রেড সারপ্লাস আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং বহু ইউরোপিয়ান দেশের সাথে। সুতরাং সেই জায়গাতেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ট্রেড রিলেশনশিপগুলি বাংলাদেশের জন্য খুব বেনিফিশিয়াল। বাংলাদেশের যে ওভারঅল এক্সপোর্ট পোর্টফোলিও আছে সেইখানেও ভারতের যেরকম একটা গুরুত্বপূর্ণ অংশ আছে। ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিতে বাংলাদেশের ভূমিকা ওয়ান অফ দি টপ র্যাঙ্কিং দেশগুলি। সুতরাং তার মানেটা হচ্ছে যে আমরা সবসময় একটা দিক থেকে চিন্তা করি যে ভারত কি ভাববে, ভারত কি করবে ইত্যাদি, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র কি ভাববে, চীন কি ভাববে, সেইগুলি সেটা বাদ দিয়ে যদি আমরা চিন্তা করি যে আমাদের কন্ট্রিবিউশনগুলি আসলে আমরা কতটুকু ইভ্যালুয়েট করি, সেটা ভাবা দরকার। সেখানে আপনি দেখবেন যে বাংলাদেশের অর্থনীতি কিছু ক্ষেত্রে ডিপেন্ডেন্ট, কিছু ক্ষেত্রে ইন্টারডিপেন্ডেন্ট, কিছু ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট। সুতরাং এই জায়গাগুলি মেজার করে দেখা দরকার আছে। সুতরাং সেই জায়গাতে আমি মনে করি না যে বাংলাদেশের ক্ষেত্রে তার আঞ্চলিক সম্পর্কগুলিতে কোনো রকমের ঘাটতি আছে। তবে যেটা দেখতে পাচ্ছি যে চীন কেন্দ্র করে, অর্থাৎ আমি যে চীনের এক্সপ্লেনেশনটা আপনাকে দিলাম, চীনকে কেন্দ্র করে যেভাবে পশ্চিমা বিশ্ব বা ভারত দেখতে চাচ্ছে তাদের একটা অ্যালায়েন্স পলিটিক্সের মাধ্যমে, সেইখানে বাংলাদেশকে বারবার টেনে আনা হয়। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় না যে টেনে আনার পরেও সিগনিফিকেন্টলি বাংলাদেশের কোনো পরিবর্তন বা পরিবর্তন এটার কারণে আসবে। বাংলাদেশের যেটা এসেনশিয়াল এই মুহূর্তে করা দরকার সেটা হলো যে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টে কোন রাষ্ট্রগুলি কোন ক্ষেত্রে আমাকে বেনিফিট দিবে সেটাকে পর্যালোচনা করা। আপনি যদি মায়ানমারকে কেন্দ্র করে বাংলাদেশের সম্পর্কগুলিকেই নিরূপণ করেন না কেন, তখনই দেখবেন যে আপনি বারবার হোঁচট খাচ্ছেন। যে আমরা চিন্তা করছি মায়ানমারের সাথে আমাদের সম্পর্ক কি হবে, সেটাতে চীন কি ভাববে, ভারত কি ভাববে, মার্কিন যুক্তরাষ্ট্র এখান দিয়ে এসে বাংলাদেশের মাধ্যমে গিয়ে অস্থিতিশীলতা তৈরি করবে মিয়ানমারে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি যদি দেখেন তাহলে আপনি আসলে কি ভাবছেন, সেই জায়গাতে গিয়ে দেখবেন যে আপনার সাকসেস রেট ইজ অলমোস্ট জিরো। বাকিদের কিন্তু সবারই সাকসেস রেট হয়ে গেছে। আরাকান আর্মি যখন বাংলাদেশের বর্ডারে এসে বসে আছে, অর্থাৎ বাংলাদেশের এই প্রথমবার ইতিহাসে আমরা নতুন একটা বর্ডার নেইবার পেয়েছি। তার মানে তাও আবার সেটা নন স্টেট অ্যাক্টর, সেটার সাথে আমরা কিভাবে ডিল করব সেটার কিন্তু যথেষ্ট প্রস্তুতি আমাদের নেই, যত কথাই আমরা বলি না কেন। সুতরাং সেই জায়গাতে আপনি দেখেন ভারত আরাকান আর্মির সাথেও যেরকম যোগাযোগ রেখেছে, তাতমাদর সাথেও সেরকম যোগাযোগ রেখেছে, সেই জায়গায় যদি বাংলাদেশকে বলেন আসলে কার সাথে যোগাযোগটা রেখেছে। সুতরাং সেইখানে হিসাব নিকাশে ভারত কি ভাববে না ভাববে, চীন কি ভাববে না ভাববে, সেই হিসাব নিকাশ করতে করতেই কিন্তু আমাদের বছরের পর বছর সময় চলে গেছে। সুতরাং সেই নিরূপণ থেকেই দেখেন যে বাংলাদেশের জাতীয় স্বার্থকে যদি টেনে আনেন, সেই জায়গাতে চীন ভারত এইটা ইম্পর্টেন্ট না, কারণ আমাদের যে জাতীয় স্বার্থ আছে সেইটাই কখনো ইম্পর্টেন্স পায়নি। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আছে, যেটা আমেনা আপা খুব ক্লিয়ারলি বলেছেন, যে বাংলাদেশকে ব্র্যান্ডিংটা কিভাবে করে। বাংলাদেশের ব্র্যান্ডিং এর ক্ষেত্রেও আমাদের যে একটা কনফিডেন্ট ফরেন পলিসি ন্যারেটিভ থাকা দরকার, এইটা আমাদের কখনো গ্রো করেনি। আপনি ফ্রেন্ডশিপ টু অল মেলাইজ টু নান যদি বলেন, এটার মধ্যেই যে ইনহেরেন্ট উইকনেসেসগুলি আছে সেটাও কিন্তু আমরা আলোচনা করে দেখি না। কারণ আপনি পশ্চিমা বিশ্ব আপনাকে টানবে, ইউক্রেনে যখন তাদের নিজেদের অবস্থান নড়বড়ে হয়েছে সেইখানে আপনি এক রকমের অ্যালায়েন্স পলিটিক্সের জন্য আপনাকে টানবে। ট্রাম্প যখন আসবেন তখন দেখবেন যে ট্রাম্পের বিরুদ্ধে যেই ধরনের লেখালেখি শুরু হবে, কারণ যখনই দেখবেন যে নেটো নিয়ে টানাটানি পড়ছে, খুব স্বাভাবিকভাবে
স্বাভাবিকভাবেই এক ধরনের মিডিয়া ন্যারেটিভস তৈরি হবে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে। সেই সব জায়গাতেও দেখবেন যে বাংলাদেশকে যখন টানা হবে, বাংলাদেশের যে একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি থাকা দরকার বা ন্যারেটিভ থাকা দরকার, সেই জায়গাতে আমার মনে হয় আবার আমরা একটা হোঁচট খাবো। আর লাস্ট যে পয়েন্টটা আমার মনে হয় যেটা আমি মনে করি আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে ভারতকে কেন্দ্র করে আমরা যতবারই আঞ্চলিক সহযোগিতার কথা চিন্তা করেছি, কোন রকমের বেনিফিশিয়াল আউটপুট এখনো হয়নি, সেটা বিমস্টেক বলেন বা সার্ক বলেন। এবং সেই ক্ষেত্রে পাকিস্তানেরও যেরকম দায়বদ্ধতা আছে, অন্যদেরও দায়বদ্ধতা আছে। সুতরাং সার্কও বাংলাদেশের ব্রেন চাইল্ড, বিমস্টেকও বাংলাদেশে হেডকোয়ার্টার করা। সুতরাং বাংলাদেশের যে মাল্টিল্যাটারাল অ্যাপ্রোচ, সেই মাল্টিল্যাটারাল অ্যাপ্রোচটাকে আপনি আরো কিভাবে বেগবান করবেন, সেইখানে আসলে ভারত, চীন কতটুকু ভূমিকা রাখবে, তার চেয়ে ইম্পর্টেন্ট ভূমিকা রাখবে যে আপনি ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড অ্যাসপিরেশন বা আপনার ন্যারেটিভের মধ্যে কি আছে। সুতরাং সেই জায়গাতে গিয়ে আমি মনে করি যে কথাটা আমি আজকেও বলেছিলাম যে আমাদের সাথে উপদ্রব বারবার বিভিন্নভাবে করতে থাকবে প্রত্যেকেই, কারণ আমাদের ন্যাশনাল ইউনিটি অর ন্যাশনাল কনসেনসাস অন ফরেন পলিসি সেটা ভারত হতে হবে এমন কোনো কথা নেই, পাকিস্তান হতে হবে, চীন হতে হবে এরকম কথা নেই, আপনার ওভারঅল কনসেনসাসই তো নাই। সুতরাং আপনার পাবলিক কনফিডেন্সের জায়গাতে যেরকম আপনি হোঁচট খান, সেই জায়গাতে গিয়ে পলিটিক্যাল পার্টিগুলি ভবিষ্যতে যারা আসবেন, এবং নিশ্চিতভাবে বাংলাদেশকে আজ হোক কাল হোক গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে গিয়ে রাজনৈতিক সরকারের কাছে এই পলিটিক্সকে হ্যান্ড ওভার করতে হবে। সেই পলিটিক্যাল পার্টিগুলির এই কন্টিনিউয়েশনটা থাকবে কিনা, সেইটা নিয়ে আমি মনে করি যে আমাদের যথেষ্ট দুশ্চিন্তার জায়গা আছে, যে তারা কতটুকু ফরেন পলিসিকে অ্যাসার্ট করে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টকে প্রমোট করবেন সেই জায়গাটা দেখার। সুতরাং আপনি যে পর্যন্ত সেখানে না যাবেন, আপনি মিলিটারির ক্ষেত্রেও বলেন যে সক্ষমতা আরো অনেক বাড়াতে হবে। আপনি আজকে নতুন বর্ডার নেইবার দেখছেন মিয়ানমারের সাথে, ভবিষ্যতে যে নতুন নতুন বর্ডার দেখবেন না সেটার তো কোনো গ্যারান্টি নাই। এবং ইতিহাসে বারবার আমরা কিন্তু দেখে এসেছি বর্ডার চেঞ্জ হচ্ছে। যারা বলেন যে বর্ডার ইটার্নাল, সেই জায়গাতে গিয়ে আমার মনে হয় যে ম্যাকিয়াভেলিয়ান চিন্তা ভাবনার একটু দরকার আছে। ইউক্রেন কখনো ভাবেনি যে রাশিয়া এইভাবে তার উপরে হামলে পড়বে। সুতরাং সেই ইতিহাসগুলি ভুলে যাওয়াটার কোনো কারণই নেই, এবং সেটাকে মনে রেখে বাংলাদেশের ফরেন পলিসিকে সামনের দিকে আগাতে হবে। অনেক ধন্যবাদ। প্রফেসর হুমায়ুন কবির, আপনার কাছে ফিরে আসতে চাই। যে কথাটা এইমাত্র অধ্যাপক খান বলছিলেন যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি আসলে ভারত তুষ্ট হচ্ছে কিনা বা মার্কিন যুক্তরাষ্ট্র সন্তুষ্ট থাকছে কিনা, এই ব্যাপারগুলোর উপর অনেক ক্ষেত্রে অতীতে নির্ভর করেছে। এখন ভবিষ্যতের বাংলাদেশের পররাষ্ট্রনীতি যদি এই ভারমুক্ত হয়ে এগোতে চায়, তাহলে তার দিক নির্দেশনাটা কি হবে? ধন্যবাদ আপনাকে। আবার কয়েকটা পয়েন্ট বলি। একটা হচ্ছে যে ধরেন আমরা একটা নতুন পৃথিবীতে যাচ্ছি, নতুন পৃথিবীটার অনেকগুলো চেহারা আছে। একটা চেহারা হলো যে বাংলাদেশে তরুণ প্রজন্মের একটা উত্থান আমরা দেখেছি, এবং যেটা আগামী 30-40 বছর বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের বাইরের পৃথিবীর সাথে সম্পর্ক এটা নির্ধারণ করবে, একটা বিষয়। দ্বিতীয় আরেকটা যে বিষয় হলো অভ্যন্তরীণ ক্ষেত্রে জনগণের মধ্যে এক ধরনের নতুন, আপনি যদি বলেন চিন্তা ভাবনা, আলোড়ন, প্রত্যাশা, এগুলো তৈরি হয়েছে। এবং এটা হওয়ার কারণ হচ্ছে যে গত 15 বছরের বন্দি থাকার পরে যখন মানুষ মুক্ত হয়েছে, তখন মানুষের মধ্যে নতুন চেতনা তৈরি হয়েছে, নতুন এনার্জি এসছে। প্রফেসর আমেনা মহসিন বলছিলেন কথাটা। তো এখন এর প্রতিফলনটা আমরা কিভাবে পররাষ্ট্র বা আমাদের আন্তর্দেশীয় সম্পর্কে নিয়ে যাব, সেখানে কয়েকটা বাস্তব অবস্থার ওখানেও কিন্তু পরিবর্তন এসছে। যেমন ধরুন, ভারতে যে দক্ষিণ এশিয়াতে ভারতের প্রভাব বিস্তারের সময়টা যদি আপনি লক্ষ্য করেন, তাইলে আপনি দেখবেন যে 2001 সাল থেকে 2020 সাল পর্যন্ত যখন গ্লোবাল ওয়ার অন টেররের মেগা ন্যারেটিভটা তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপটেই কিন্তু ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেছিল যে এই কাজের জন্য এই অঞ্চলে ভারত আমার বন্ধু, এবং ভারতের উপর দায়িত্ব দেওয়া যেতে পারে যে ভারত এই অঞ্চলের অন্যান্য দেশগুলো আছে তাদের দেখভাল করবে, এখানে নিরাপত্তা, সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না হয় সেটা নিশ্চিত করবে। আজকে 2020 সালের পর থেকে কিন্তু আর এই মেগা ন্যারেটিভটা নাই, কিন্তু এখন অন্য আর একটা ন্যারেটিভ এসছে, এবং সেই ন্যারেটিভের কনটেক্সট হচ্ছে জিও পলিটিক্যাল ন্যারেটিভ। এখন এটা চীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতা। এবং আরও একটা জিনিস এখানে নতুন জিনিস উপাদান হিসাবে এসছে এই প্রক্রিয়াটার সাথে সাথে, মাল্টিপোলার ওয়ার্ল্ড যেটাকে আমরা বলি, আপনি মাল্টি অ্যালাইনমেন্টও বলা হয়। এখন কিন্তু আর
লার্জার গ্লোবাল মাল্টিল্যাটারালিজম যেটাকে আমরা মনে করতাম, আমরা যখন চাকরিতে ছিলাম তখন এটা আমাদের একটা বলতে পারেন ওয়ান অফ দ্য মেজর প্রায়োরিটিজ, অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা সেটা বিবেচনা করতাম। আজকে কিন্তু গ্লোবাল মাল্টিল্যাটারালিজম যেটাকে বলি, সেটা মাল্টিল্যাটারালিজমের নতুন ভেরিয়েশন এসছে, সেটাকে আমরা বলি মিনি মাল্টিল্যাটারালিজম, আমরা মাল্টি অ্যালাইনমেন্ট, বিভিন্ন রকমের শব্দ দিয়ে এখনকার বাস্তবতাটাকে ব্যাখ্যা করার জন্য চেষ্টা হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে। তো এখন এর আমাদের ক্ষেত্রে সেটার রেলিভেন্সটা কী হবে? এখানে বলছি, সাহেব যে কথাটা বলল তার আগে প্রফেসর আমেনা মোহসিনও বলেছেন, আমি নিজেও সেটা বিশ্বাস করি যে আমরা রিঅ্যাকটিভ ডিপ্লোমেসি থেকে বের হয়ে এসে আমরা একটু প্রোঅ্যাক্টিভ জায়গায় দরকার এখন। তার কারণ হলো আমরা যে বিশ্ব প্রেক্ষাপট থেকে আমাদের ফরেন পলিসি কাঠামোটা তৈরি করেছিলাম, আমাদের ৭১-এর পরে ৭২ থেকে আমরা যে বাস্তবতা, যে পৃথিবীটা যেভাবে ছিল অলমোস্ট স্ট্যাটিক, আমরা কোল্ড ওয়ার টাইমে তো এগুলো আমরা আমাদের একেবারে কোল্ড ওয়ার হাইটে তো আমাদের জন্ম, তখন আমরা একটা মোটামুটি প্রেডিক্টেবল ওয়ার্ল্ডে বাস করতাম। সেই অ্যাজাম্পশনের ভিত্তিতে আমরা পররাষ্ট্রনীতিটাকে পরিচালনা করতাম এবং এতদিন পর্যন্ত কিন্তু আমরা ওই স্ট্যাটিক বা মোটামুটি প্রেডিক্টেবল ওয়ার্ল্ডের ভিত্তিতে কিন্তু আমরা আমাদের পররাষ্ট্রনীতির কাঠামোটা রেখেছি এবং আমাদের অ্যাজাম্পশন বা পলিসিগুলো মোটামুটি এরকম আছে। কিন্তু এখন কিন্তু এক্সট্রিমলি ডাইনামিক একটা গ্লোবাল এনভায়রনমেন্ট আমরা যাচ্ছি এবং এই গ্লোবাল ডাইনামিক এনভায়রনমেন্টের মধ্যে আপনার জন্যে চ্যালেঞ্জ আছে, অপরচুনিটি আছে। একটু আগে আমরা প্রশ্ন করেছিলাম প্রফেসর আমেনা মোহসিনকে, আমরা পত্রপত্রিকায় দেখছি ভারত মার্কিন যুক্তরাষ্ট্র আলাপ করছে বাংলাদেশ নিয়ে। তো হ্যাঁ, এখন এটা একটা রিয়েলিটি, আপনি তো এটা বাদ দিতে পারবেন না, কারণ তাদের প্রায়োরিটি হচ্ছে যে চীনের প্রেক্ষাপটে সেই জায়গায় তারা ভারতকে বন্ধু হিসাবে চায়, কাজেই ভারত অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ মার্কিন যুক্তরাষ্ট্র করতে চাচ্ছে না। পাশাপাশি কিন্তু আবার এইটাও আছে, মার্কিন যুক্তরাষ্ট্র এইটাও উপলব্ধি করেছে সাম্প্রতিককালে বিশেষ করে, যে ভারতের হাতে এই ভারতকে এই দক্ষিণ এশিয়ার দেখভাল করার দায়িত্ব দেওয়ার পরে কিন্তু ভারত সেটা ম্যানেজ করতে পারেনি। তার কারণ আপনি 2015 সালে নেপালের ঘটনা দেখেন, 2020 সাল থেকে শ্রীলঙ্কা দেখেন, সাম্প্রতিককালে মালদ্বীপ দেখেন, গত কয়েক মাসে বাংলাদেশ যদি আপনি দেখবেন, তাহলে দেখতে পারবেন যে আপনি এই সবগুলো দেশে কিন্তু ভারতের বিপক্ষে একটা জনমত তৈরি হয়েছে এবং এখানে গণতান্ত্রিক প্রক্রিয়াটা সবগুলো দেশে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে কিন্তু ভারত বিরোধী জনমতের প্রতিফলনটাই ঘটছে। তার অর্থ মার্কিন যুক্তরাষ্ট্র যদি চীনকে ঠেকাবার জন্য গণতন্ত্রকে তার প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার করে, তাহলে সেই ক্ষেত্রে আমার জন্য স্পেস আছে, ছোট দেশগুলোর জন্য স্পেস আছে, কারণ আমরা তো গণতান্ত্রিক প্রক্রিয়ার গণতান্ত্রিক দেশ হিসেবে থাকতে চাই। তো সেখানে কিন্তু আপনার এখানে আপনি স্পেস পাচ্ছেন। প্লাস যেটা হয়, আমি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের এই দ্বৈত কাঠামোতে কেন ঢুকবো? আমি তো মাল্টি অ্যালাইনমেন্টের স্কোপ তো আমার সাথে আছে, আমি তো ওখানে ওই বিতর্কে বা ওই ফ্রেমের মধ্যে আমার ঢোকার আমার অল্টারনেটিভ আদার্স আছে। আপনি আসিয়ান, আপনি আসিয়ান আছে, আসিয়ান ছোট কান্ট্রি, মিডল পাওয়ার আছে, আপনি ওইদিকে ওল্ডার দেশ আছে, আমি নাম নাই। আসিয়ান কি বাংলাদেশের ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখিয়েছে? আগ্রহ তো আমাকে তৈরি করতে হবে, আমি আগ্রহী হলে তারা আগ্রহী হবে। আপনি মালয়েশিয়ার সাথে আপনি কথা বলছেন, মালয়েশিয়া আজকে এই অঞ্চলের মধ্যে টেকনোলজিক্যালি চায়নার পরে আপনি যদি বলেন ভিয়েতনাম, মালয়েশিয়া হচ্ছে কিন্তু ধরুন রোহিঙ্গা ইস্যুতে যখন তাদের দ্বারস্থ বাংলাদেশ হয়েছিল তখন কি খুব একটা সাড়া মিলেছিল? না, রোহিঙ্গা ইস্যু তো ধরেন সেটা অন্য আরেকটা বিষয় গেলাম, কিন্তু আপনার অপরচুনিটি তো অন্য জায়গায় আছে, আপনি সেই অপরচুনিটিগুলোকে এক্সপ্লোর করতে হবে। ধরেন আমরা যে অর্থনীতি, আমার শক্তিটা কোথায়? অর্থনীতি তো আমার অর্থনৈতিক শক্তি যদি বলেন, আমি গত 40 বছর ধরে বা তার চাইতে বেশি সময় ধরে একটা প্রোডাক্টের উপর দাঁড়িয়ে আছি, গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস। আমাকে ডাইভার্সিফাই করতে হবে, আমার ইকোনমিকে আধুনিকায়ন করতে হবে। কারা আমার মিত্র হতে পারে? তা আমি সেই জায়গায় যদি সিঙ্গাপুর কি মিলিটারি নিয়ে যুদ্ধ করে নাকি? সিঙ্গাপুরকে কেন সবাই, সিঙ্গাপুর ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল কান্ট্রিজ এক সময়তে ছিল, তো সিঙ্গাপুর তো আজকে ভালনারেবিলিটি আর তার তো নাই এখন। তা সিঙ্গাপুর ইজ দ্য স্ট্রংগেস্ট কান্ট্রি বিকজ অফ ইস ইকোনমিক স্ট্রেংথ। এখন আমাকেও আমার রিলেটিভ স্ট্রেংথ কোন জায়গায় আছে, কোন জায়গায় আমি আমার ইনভেস্টমেন্টটা করলে সবচেয়ে বেশি কাজে দেবে, আমাকে সেটাই চুজ করতে হবে। আরেকজনের চয়েসটা তো আমার নেওয়ার দরকার নাই। তো কাজেই আমি বলি যে বাংলাদেশের জন্য এখন নতুন পৃথিবী আমাদের এখানে তৈরি হচ্ছে, অভ্যন্তরে তৈরি হচ্ছে, বাইরেও আর একটা নতুন পৃথিবী তৈরি হচ্ছে। অপরচুনিটিসগুলি যদি আমাকে ধরতে হয়,
আমাকেই চিন্তা করে বের করতে হবে, আমাকেই প্রস্তুত হতে হবে, আমাকেই উদ্যোগ নিতে হবে। জি। অধ্যাপক আনোয়ার হোসেন, ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের যে বিশ্ব ব্যবস্থার দিকে আমরা হাঁটছি, সেখানে আসলে যে অনিশ্চয়তার কথা এতক্ষণ হচ্ছিল, সেখানে নিরাপদ পররাষ্ট্রনীতির জায়গা আসলে কতটুকু? দেখুন, ডোনাল্ড ট্রাম্প, আপনি যদি বলেন, আমি দুটো ট্র্যাজেক্টরি করি, হ্যাঁ। একটা হলো যে এখানে পুরো পৃথিবীকে উনি হয়তো অনিরাপদ করে দিতে পারেন। আরেকটা হলো ওনার ওই উনি ওনার রেটরিক, পলিটিক্যাল রেটরিক অনেক কিছু উনি ব্যবহার করতে পারেন, কিন্তু উনি এটাও ওনার মাথায় আছে দ্যাট আমেরিকান পাওয়ার ইজ ইন দ্য ডিক্লাইন। আমেরিকান ইকোনমির অবস্থাও উনি বুঝতেছেন। আপনি আজকে আমেরিকা যান, আমেরিকা গিয়ে দেখেন, ইটস আ ভেরি রান ডাউন কান্ট্রি। সো উনি যখন বলেন দ্যাট হি উইল মেক আমেরিকা গ্রেট এগেন, ওনার মাথায় থাকে যে কীভাবে আমেরিকান অর্থনীতিটাকে বা মিডল ক্লাসটাকে, এখন উনি এত সংখ্যক পপুলার ভোটটা পেলেন কী করে? একটা মেজর কারণ ছিল অর্থনীতি। সেই অর্থনীতিকেই যদি উনি চাঙ্গা করতে চান, তাহলে ওনাকে আমেরিকার দিকেই তাকাতে হবে। সো সেই জায়গাটাতে আমি ধরে নিচ্ছি যে ওনার ওই পলিটিক্যাল রেটরিকের লেভেলে ওগুলো উনি বলতে থাকবেন, কিন্তু আমেরিকান নিজের একটা ইনস্টিটিউশনালিজম আছে, নিজের একটা গতিতে তাদের পররাষ্ট্রনীতি চলে। হ্যাঁ, কিছু যে এদিক ওদিক হবে না তা কিন্তু না, উনি ট্যারিফ বাড়িয়ে দেবেন সেটা আছে। তারপরে ধরেন উনি ইমিগ্রেশনের উপরে ইয়েটা আনবেন। বাট সেখানে আমার মনে হয় এই যে চ্যালেঞ্জগুলো, এগুলো কিন্তু বাংলাদেশের মতো দেশের জন্য কিন্তু অনেক অপরচুনিটিসও তৈরি করে দেয়। এবং আমরা যখন বলছি ইটস আ মাল্টিপোলার ওয়ার্ল্ড, ইট ইজ অলসো মাল্টিপ্লেয়ার ওয়ার্ল্ড। এবং আমাদের মতো রাষ্ট্রগুলো তখন ধরেন এই সাউথ এশিয়াতেই আমি নেপালের সাথে কোঅপারেট করব, আমি ভুটানের সাথে করব, আমি শ্রীলঙ্কার সাথে করব, আমি অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে করব, আমি সাউথ ইস্ট এশিয়ার দিকে যেতে পারি। দেখেন, আমরা কখনো প্যাসিফিক আইল্যান্ডসগুলোকে সেভাবে এক্সপ্লোর করিনি, আমরা ল্যাটিন আমেরিকাকে সেভাবে করিনি, আমরা আফ্রিকাকে করিনি। ভৌগোলিক দূরত্বের কারণে একটু কঠিন হয়ে যায় না? তাই ভৌগোলিক দূরত্ব তো এখন একটা ফ্যাক্টর না। আপনি মানে সেইভাবে তো আপনি আমাকে তো সেভাবে তো আমি জিওগ্রাফি চিন্তা করব না, না না জিনিসটা। সো এখানে তো ট্রেডের বিভিন্ন রুটসগুলো আছে। সো আমি যদি ট্রেড রিলেশনসের কথা বলি, একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কথা আছে। আমরা তো এখন ট্র্যাক্টর লেভেলেও তো অনেক কিছু করি, তাই না? সেই ডিজিটাল টেকনোলজি তো আমাকে সেই জিনিসটাও তো আমাকে তৈরি করে দিয়েছে। সব কিছুকে মিলিয়ে মানে আমার মনে হয় যে অনেকগুলো অপরচুনিটিসও তৈরি হচ্ছে। বাট আপনি রাশিয়ার কথা বলেন, ট্রাম্পের কথা বলেন, আমার মনে হয় কিছুক্ষণ আগে আমি আর অ্যাম্বাসেডর হুমায়ুন কবির এই কথাটাই বলছিলাম যে ইউরোপ যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় আমেরিকা থেকে, ইন্ডিপেন্ডেন্ট ইন দ্য সেন্স যেভাবে ট্রাম্প থ্রেট করছে নেটোকে এগুলো, তাহলে ইউরোপ কিন্তু একটা শক্তিশালী ইউরোপ হিসাবে এমার্জ করতে পারে। এবং সেখানে কিন্তু আমেরিকাই অনেকটা আইসোলেটেড হয়ে যাবে। আমেরিকাকে সেটাও মাথায় রাখতে হবে। মানে এবার যে ধরনের হুমকি ধামকি ডোনাল্ড ট্রাম্প দিচ্ছে, উইচ আই ডোন্ট থিঙ্ক যে কি হি উড রিয়েলাইজ ইট, কিন্তু সেখানে আমেরিকা উড আবার একটা ইনসুলারিটির দিকে চলে যাবে। সেই জায়গাটা তো তাকে মাথায় রাখতে হবে। এবং তার ওই মেক আমেরিকা গ্রেট এগেন সেটা আর ঠিক ওভাবে হবে না। মানে আপনি জিও পলিটিক্স বলেন, জিও ইকোনমিক্স বলেন, আপনি তাহলে আমি কানেক্টিভিটির কথা কেন বলছিলাম, আমি কোয়াডে বলেন, এগুলো এশিয়া প্যাসিফিক এগুলো নিয়ে আমি এগুচ্ছিলাম কেন, তাই না? তো এখানে তো চায়নার বিআরআই, আমি শেষ করে দিচ্ছি, বিআরআই এগুলোই তো সামনে এসে যাচ্ছে না। নিশ্চয়ই। অল্প সময় হাতে আছে, অধ্যাপক খান যদি কিছু যোগ করার থাকে। না, আমার খুব বেশি যোগ করার কিছু নাই আসলে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিতে অতি উৎসাহিত আমি হতে পারি না, আবার দুঃখিত হতে পারি না। যেটা আমেনা আপা বলছিলেন যে
ডোনাল্ড ট্রাম্পের সেকেন্ড 10 ইয়ার মোস্ট লাইকলি আগের চেয়ে অনেক বেশি ম্যাচিউরড হবে। খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের ইনঅগারেশনে কারা যাচ্ছেন, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে কেউ যাচ্ছেন না, কিন্তু ইন্টারেস্টিংলি মোদি সাহেবও কিন্তু আমন্ত্রণটা পাননি এখনো পর্যন্ত, যেটা দেখছি। ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রির প্রেস রিলিজে বলেছে যে জয়শঙ্কর সাহেব ওখানে যাবেন। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে খুব বেশি স্পেকুলেশন করে আসলে খুব বেশি লাভ হচ্ছে না, কারণ একটা জিনিস তার পার্সোনালিটির মধ্যে আনসার্টেনটিটা খুব বেশি আছে। সুতরাং তার যে আসলে বন্ধু কে হবে, আসলে বন্ধু কে হবে না, সেটাও আসলে বোঝাটা খুব ভার। তবে ইন্টারেস্টিং পার্ট, জিনপিংকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু তিনি কিন্তু যাচ্ছেন না। এখানেও দেখেন আরেক রকমের পলিটিক্স তৈরি হয়েছে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আর সময় নেই, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, ধন্যবাদ আপনাদেরকে।